স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমাদের অনলাইন ক্লাসের প্রথমে পরিচয় পর্ব, যে আমি হারাধন চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাটিহাট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। নিচে আমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস রয়েছে। আজকে একাদশ শ্রেণীর ক্লাস অর্থনীতি প্রথম অধ্যায়, প্রথম ঘন্টা, সময় 40 মিনিট। আমরা এখানে মনোযোগ আকর্ষণের একটি দিয়েছি, সেখানে দেখাচ্ছে ইকোনমিক সিস্টেম, ওয়ার্ল্ড ইকোনমিক, সোশ্যালিস্ট ইকোনমি লার্নিং, ক্যাপিটালিস্ট লার্নিং। অর্থাৎ এখানে সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলা হয়েছে, এখানে পুঁজিবাদী অর্থনীতির কথা বলা হয়েছে। দুইটা অর্থনীতি নিয়ে আমাদের আজকের আলোচনার মধ্যে রয়েছে যে কোনো একটা অর্থনীতি। সেখান থেকে আজকের পাঠ আমাদের নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে, এই অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অর্থাৎ নির্দেশমূলক অর্থব্যবস্থা আরেকটি নাম রয়েছে সামাজিক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো আমরা আজকের আলোচনা থেকে আমরা কি শিখব? নির্দেশমূলক অর্থব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে তোমরা, নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় সরকারি খাতের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় বেসরকারি খাতের ব্যাখ্যা করতে পারবে। তো এই নির্দেশমূলক অর্থব্যবস্থা কখন, কোথায়, কে চালু করেন সেই বিষয়ে আমাদের রয়েছে 1917 সালে রুশ বিপ্লব হয়। সেই রুশ বিপ্লবে সোভিয়েত ইউনিয়নের ডক্টর ভ্লাদিমির লেনিন সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে চীন, কিউবা, উত্তর কোরিয়া, সাবেক পূর্ব জার্মানি সহ কিছু দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু হয়। আমরা সেই নির্দেশমূলক অর্থব্যবস্থা কি তার বিষয়ে একটু ধারণা নিব। সেই ধারণাতে এখানে উল্লেখ আমরা করেছি যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা থাকে তাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। বুঝতে পারছো? যে অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ সমস্ত কিছু উৎপাদনের মালিকানাগুলো সরকারের কাছে থাকে, এটা কি নির্দেশমূলক অর্থব্যবস্থা। বেসরকারি কোনো মালিকানা আন্ডারে কোনো উৎপাদনের মালিকানা থাকে না, কোনো ব্যক্তির অধীনে থাকে না। এই অর্থব্যবস্থায় আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। যেহেতু অধিকাংশ সম্পদ উৎপাদনের উপর সরকারি মালিকানা থাকে এবং সকল অর্থনৈতিক সিদ্ধান্ত সরকারিভাবে পরিচালিত হয়, তাই এই ধরনের অর্থব্যবস্থাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। কারণ এই অর্থব্যবস্থার সকল অর্থনৈতিক সিদ্ধান্ত একটি কেন্দ্রীয় পরিকল্পনা, সেন্টার প্ল্যানিং অথরিটি থাকে, সিপিএ। তাইলে মনে রাখতে হবে সিপিএটা কি, সেন্টার প্ল্যানিং অথরিটি। এমসিকিউ প্রশ্ন আসতে পারে। এখন সে অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে, অনেকগুলো বৈশিষ্ট্য। আমরা এক, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, এখানে বর্ণনাগুলো আছে, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা থাকে। দুই, অর্থনৈতিক কর্মকাণ্ডে কেন্দ্রীয় সিদ্ধান্ত, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মন্ত্রী পরিষদ বা রাষ্ট্রপতি পরিষদ যা বলা হয়, যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত নিবে যে কি পরিমাণ পণ্য উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, এই সমস্ত বিষয়গুলো সবগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীয় সিদ্ধান্তে পরিচালিত হবে। এখানে শ্রমিকদের মজুরি, উৎপাদন বন্টন কিভাবে করা হবে, সবগুলো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে। তিন, সামাজিক কল্যাণ। এখানে এই অর্থনীতির বড় সবচেয়ে কথা হচ্ছে সমাজের কল্যাণ করা, মানুষের কল্যাণ সাধন করাই মূল উৎপাদনের মূল উদ্দেশ্য। যেখানে এই পুঁজিবাদী অর্থনীতিতে যেখানে সমাজের কল্যাণ নয়, উৎপাদনকারী মুনাফা অর্জন করাই সবচেয়ে বিষয় ছিল, এখানে সামাজিক কল্যাণ সাধন করাই হচ্ছে এই অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য।
কিন্তু বিষয়গুলো পয়েন্টের বিষয়গুলো বিস্তারিত বর্ণনা আছে, তোমরা ভিডিওটা দেখে বারবার পয়েন্টগুলো আলোচনা করবে। তাছাড়া আমাদের বইয়ের মধ্যে আছে, সেই বই পড়বে, বইতে তোমরা এগুলো বিস্তারিত আরো পাবে। ভোগ ও বন্টন ব্যবস্থা, ভোগ এবং বন্টন ব্যবস্থা কি আছে, এই অর্থ ব্যবস্থায় কোন দ্রব্য কতটুকু উৎপাদিত হবে, কে কতটুকু দ্রব্য ভোগ করবে তা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত হবে। অর্থাৎ সরকার কি পরিমাণ দ্রব্য উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, কারা কতটুকু ভোগ করবে, এই বিষয়ে সরকার নির্ধারণ করে দিবে। সরকারের উপর দায়িত্ব রয়েছে, সরকার করবে। এখানে কোনো ব্যক্তি বা তোমার ইচ্ছা মতো ইউ ক্যান নট ডু হোয়াটস এভার ইউ উইল, তুমি ইচ্ছা মতো কিছু করতে পারবে না। সরকারের কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো মেনে নিতে হবে। তুমি কি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবে, কি পরিমাণ দ্রব্য ভোগ করবে, সেগুলো সব নির্ধারণ করবে। আর দাম ব্যবস্থাটা, এই অর্থ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারণ হয় না। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা আমরা পুঁজিবাদী অর্থনীতি দেখেছি। কি দেখেছি? দ্রব্যের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের ফলে সেখানে বাজারে দাম নির্ধারিত হয়। চাহিদা বেশি হলে দাম বেশি হয়ে যায়, যোগান বেশি হলে দাম কমে যায়। চাহিদা এবং যোগান সমান থাকলে সেখানে দাম নির্ধারিত হয়, সেটাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলা হয়। কিন্তু এইখানে দামটা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে না, এখানে দাম নির্ধারণ করা হবে কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকার। 6 মুদ্রাস্ফীতির অনুপস্থিতি। মুদ্রাস্ফীতি জিনিসটা হচ্ছে জিনিসের দাম ক্রমাগত বেড়ে যাওয়া। আজকে জিনিস 5 টাকা বেচলো, আগামীকাল সেটা দেখা যাচ্ছে 60 টাকা, এর পরের দিন 20 টাকা, এইভাবে দাম যখন জিনিসের দাম বাড়তে থাকে সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। আর এই সমাজতান্ত্রিক অর্থনীতিতে বা এই নির্দেশমূলক অর্থনীতিতে কি মুদ্রাস্ফীতি থাকে না। মুদ্রাস্ফীতি এখানে থাকার বিষয় না, কারণ দামটা নিয়ন্ত্রণ করতে সরকার। বেশি দাম হলে যদি ক্রেতার স্বার্থের ক্ষতি হয় তাহলে দাম কমিয়ে একটা দাম আটকে দিবে, আর বিক্রেতার স্বার্থের যদি ক্ষতি হয় তাহলে দাম বাড়িয়ে একটা দাম আটকে দিবে। এগুলো সরকার করবে। শোষণহীন সমাজ ব্যবস্থা। শোষণহীন সমাজ ব্যবস্থা কি? এই সমাজের সকল স্তরের মানুষ সমস্ত দ্রব্য ভোগ করার অধিকার থাকে। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অর্থাৎ কি সকলেই সমানভাবে পণ্য ভোগ করার অধিকার রয়েছে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সকলের জন্য, যেখানে ধনী গরিব মধ্যবিত্ত এই ধরনের কোনো শ্রেণী ভেদাভেদ নেই। যে কথা আমরা বলছিলাম যে এবছর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এখানে দেখানো আছে। এটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যে চাহিদা রেখা ডিডি এসের যোগান রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, এটাই ভারসাম্য দাম নির্ধারিত স্বয়ংক্রিয় দাম। এইরকম দামটা নির্দেশমূলক অর্থনীতিতে নির্ধারিত হবে না। এখানে কি হবে? কেন্দ্রীয় কর্তৃপক্ষ নির্ধারণ করে দিবে। কেন্দ্রীয় কর্তৃপক্ষ কখনো P1 10 করতে পারে, P2 20 করতে পারে। কখন করবে? যখন দেখা গেল যে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে দাম ভোক্তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাম বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা তারা একটা দাম নিতে বাজারে ভারসাম্য দামের নিচে ভোক্তাদের স্বার্থের জন্য দাম দিবে 10 টাকা দাম নির্ধারণ করবে সরকার। এতে ভোক্তার স্বার্থ রক্ষা হবে। আর যদি দেখা যায় ওই 10 টাকা দামটা বিক্রেতার জন্য ক্ষতিগ্রস্ত হয়, বিক্রেতা লাভবান হচ্ছে না বা সরকার বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন দামটা বাজার দামের উপরে আটকে দিবে 20 টাকা দাম। অর্থাৎ এইখানে দামটা আটকে দিবে ভারসাম্য দামের উপরে, বিক্রেতার স্বার্থ রক্ষা করার জন্য। আর ক্রেতার স্বার্থ রক্ষা করতে গেলে সরকার বাজার দামের নিচে দাম নির্ধারণ করবে। সমাজতান্ত্রিক অবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের যে বিষয়গুলো রয়েছে, সেখানে আমাদের এইখানে অর্থনৈতিক কার্যক্রম উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বিদ্যমান। আমরা কর্মপর্যায়ের ক্লাস নিয়েছি। কর্মপর্যায়ে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের যে কর্মপর্যায়, সে কর্মপর্যায়ে আমরা দেখেছি যে কর্মপর্যায় কি? উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। অর্থাৎ এই কার্যক্রমগুলো সরকার করবে। সরকার নিজেদেরকে কি পরিমাণ উৎপাদন করবে, উৎপাদিত দ্রব্য কিভাবে বন্টন করবে, বন্টিত দ্রব্যের বিনিময় প্রক্রিয়া কিভাবে চলবে, এবং ভোগ কে কতটুকু ভোগ করবে। তুমি গরিব, তুমি কিছু খাইতে পারবে না, সে ধনী, ও বেশি খাবে, এরকম হবে না। অর্থাৎ সকলের জন্য সমানভাবে ভোগের অধিকার থাকবে, সকলের সমানভাবে সামাজিক কল্যাণ ভোগ করবে, সকলের সুযোগ সুবিধাগুলো, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি? শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য,
নিরাপত্তা এবং ধর্মীয় অধিকার, এই মৌলিক অধিকারগুলো প্রত্যেক নাগরিকের জন্য সুরক্ষিত থাকবে, কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবে না। এখন আমরা এখানে একটা সৃজনশীল কাজ দিতে চাচ্ছি, সৃজনশীল কাজ দিয়েছি, উদ্দীপকটি পড়ো, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। জাতির পিতা বঙ্গবন্ধু 1972 সালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচি ঘোষণা করলেন। তিনি দেশের সকল শিল্প কারখানা জাতীয়করণ করলেন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল সেবামূলক প্রতিষ্ঠান সরকারিকরণ করলেন। অর্থাৎ এখানে একটা উদ্দীপক, জাতির পিতা, আমাদের জাতির পিতার কথা মনে আছে তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি যাকে 1975 সালে 15ই আগস্ট সপরিবারে নিহত করা করে এদেশের দোসর রাজাকাররা 1972 সালে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা করেন, তিনি স্বাধীন করেন। সেই স্বাধীন করার পরে তিনি দেশের সকল শিল্প কারখানাগুলো জাতীয়করণ করেন। সমস্ত শিল্প কারখানা জাতীয়করণ করে, সবগুলো সরকারি। তিনি দেশের সকল শিল্প কারখানা জাতীয়করণ করলেন এবং শিক্ষা, স্বাস্থ্য সহ সকল সেবামূলক প্রতিষ্ঠানও সরকারিকরণ করলেন। আচ্ছা, তাহলে নির্দেশমূলক অর্থনীতি কি? এখন নির্দেশমূলক অর্থনীতি কি, এটার সংজ্ঞা আমরা দিয়েছি, যে অর্থনীতিতে উৎপাদনের সমস্ত মালিকানা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়, কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকার দ্বারা পরিচালিত হয়, তাকে নির্দেশমূলক অর্থনীতি বলে। নির্দেশমূলক অর্থনীতিতে শ্রেণী শোষণ নাই কেন, বুঝিয়ে দিই। নির্দেশমূলক অর্থনীতিতে শ্রেণী শোষণ নাই কারণ এখানে নির্দেশমূলক অর্থনীতিতে শ্রেণী ভেদাভেদ, এখানে ধনী, গরিব, মধ্যবিত্ত এদের উপরে সকল স্তরের মানুষ সমান। কেন্দ্রীয় কর্তৃপক্ষ সমস্ত রাষ্ট্রের সমস্ত নাগরিকদের জন্য ভোগ নিশ্চিত করে থাকেন এবং তার কখন কি প্রয়োজন সেগুলো রাষ্ট্র সরবরাহ করে থাকেন। এখানে কোনো রকমের শ্রেণী শোষণ নেই, ধনী গরিব নেই, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এইরকম সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় কর্তৃপক্ষ পরিচালিত হয় এই সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থনীতিতে। বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি ব্যবস্থা বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, ব্যাখ্যা করো। বাংলাদেশের অর্থনীতি তাহলে কি ধরনের? সমস্ত শিল্প কারখানা রাষ্ট্রীয়করণ করলেন, শিক্ষা, স্বাস্থ্য সেবাগুলোকে সরকারিকরণ করলেন। তাতে এতে বোঝা যায় বঙ্গবন্ধু সরকার কি করেছেন, নির্দেশমূলক অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি ঘোষণা করলেন। সমাজতান্ত্রিক অর্থনীতি হলো যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের সমস্ত মালিকানা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকেই রাষ্ট্রীয় অর্থনীতি বা নির্দেশমূলক অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি বলে। তাই এইখানে কেন্দ্রীয় অর্থনীতির সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থনীতির কথা বলা হয়েছে। বঙ্গবন্ধুর অর্থনীতি কি বাংলাদেশের বর্তমান কার্যকর আছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। বঙ্গবন্ধু যে 1972 সালে যে অর্থনীতি চালু করেছিলেন, সেই অর্থনীতি বর্তমানে আছে কিনা? বর্তমানে সেই অর্থনীতি নেই, কারণ বর্তমানে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে, বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পরে বঙ্গবন্ধুকে 1975 সালে 15ই আগস্ট যে হত্যা করার পরে, তখন অর্থনীতিকে বঙ্গবন্ধুর অর্থনীতি আর থাকে নাই এবং তারপর তারা পুঁজিবাদী অর্থনীতি চালু করেন। পুঁজিবাদী অর্থনীতির চলার পরে বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য কন্যা, জননেত্রী প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তিনি অর্থনীতিকে পুঁজিবাদ এবং নির্দেশমূলক অর্থনীতির মিশ্রণে মিশ্র অর্থনীতি পরিচালনা করছেন। কারণ তিনি এখন কিছু কিছু শিল্প কারখানা সরকারিকরণ করছেন, কিছু কিছু শিল্প কারখানা ব্যক্তি মালিকানায় রয়েছে, আবার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, আবার বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে। এই কারণে বর্তমানে এই অর্থনীতিটা মিশ্র অর্থনীতি রয়েছে। আমাদের এখানে আমরা 3টে এমসিকিউর প্রশ্ন দিয়েছি যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর হয় কোন অর্থনীতিতে? কোন অর্থনীতিতে কার্যকর হয়? পুঁজিবাদী অর্থনীতিতে। পুঁজিবাদী অর্থনীতিতে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর হয়। শ্রেণী শোষণ নাই কোন অর্থনীতিতে? নির্দেশমূলক অর্থনীতিতে। বেসরকারি খাতের উপস্থিতি নাই কোন অর্থনীতিতে? সমাজতান্ত্রিক অর্থনীতিতে। তাহলে আমাদের এমসিকিউ উত্তরগুলো এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো বারবার দেখার পরে সেটা তোমরা দেখতে পারবে। তারপরে আগামী যে ক্লাস হবে, বাড়ির কাজ আমাদের মিশ্র অর্থনীতি কি, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আগামী ক্লাসে আমরা সেগুলো দেখব।
এখানে আমরা একটা রেফারেন্স বইয়ের কথা বলেছি। রেফারেন্স বই অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, লেখক রঞ্জিত কুমার নাথ। এই বইয়ের ছবি দুই পাশে দুইটা রয়েছে। তাছাড়া রঞ্জিত কুমার নাথের বই আমাদের কম্পালসারি বই, এটা লাগবে। কেউ যদি অতিরিক্ত বই কিনতে চাও, আরো একটি বই কিনতে চাও, তাহলে অক্ষরপত্র পাঞ্জেরির একটা পাবলিকেশনের বই আছে, ওটা তোমরা কিনতে পারো, দেখতে পারো। তবে এইটা তোমাদেরকে কিনতে হবে। এরপরে অতিরিক্ত বই কিনতে চাইলে পাঞ্জেরির বইটা, তোমরা পাঞ্জেরি অক্ষরপত্রের বইটা কিনতে পারো অর্থনীতি। তো আমাদের এখানে আজকেই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমরা কিছু স্লাইড শোর মাধ্যমে আজকে ক্লাসগুলোর অবস্থান আমরা লক্ষ্য করতে চাচ্ছি। আমাদের স্বাগতম তোমাদেরকে। আমি হারাধন চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কাঠিরহাট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। একাদশ শ্রেণীর ক্লাস, অর্থনীতি প্রথম পত্র, প্রথম অধ্যায়, প্রথম ঘন্টা, সময় 40 মিনিট। আজকে মনোযোগ আকর্ষণের যে একটা ডায়াগ্রামের কথা আমরা বলেছি, ইকোনমিক সিস্টেম, মিক্সড ইকোনমি, সোশ্যাল ইকোনমিক্স আর ক্যাপিটালিস্ট ইকোনমিক্স এর সংমিশ্রণের এখানে মিক্সড ইকোনমিক্স এর কথা আছে। কিন্তু আজকে আমরা আলোচনা করছি সোশ্যালিস্ট লার্নিংটা। তো আজকের পাঠ নির্দেশমূলক অর্থনীতি, অর্থ ব্যবস্থা কি, কাকে বলে, এই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তারপর শিকন ফলের বিষয়টা আছে। শিকন ফল আমরা এই অধ্যায়, এই পাঠ থেকে কি শিখতে পারবো? অর্থনীতির অর্থনীতির সংজ্ঞা বলতে পারবে। তার নির্দেশমূলক অর্থব্যবস্থা সরকারি খাতের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। নির্দেশমূলক অর্থব্যবস্থায় বেসরকারি খাতের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। এই হচ্ছিল শিকন ফল। তারপর এই বিষয়ে যে 1917 সালে সোভিয়েত ইউনিয়নে ভ্লাদিমির লেনিনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। পরবর্তী কিউবা, চীন, দক্ষিণ কোরিয়াতে অর্থনীতি ব্যবস্থা চালু হয়। নির্দেশমূলক অর্থব্যবস্থার সংজ্ঞা: যে অর্থব্যবস্থার সমাজের অধিকাংশ সম্পদ উৎপাদন উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা থাকে, তাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। এই অর্থব্যবস্থাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাও বলা হয়ে থাকে। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, এটা বৈশিষ্ট্যগুলো আমাদের: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। এই ধরনের অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপর উপকরণ ব্যক্তি মালিকানায় থাকে না। সরকার সকল সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকে। 2, অর্থনৈতিক কর্মকাণ্ডে কেন্দ্রীয় সিদ্ধান্ত। অর্থনৈতিক সকল কর্মকাণ্ড এবং সকল দ্রব্য সেবার দাম নির্ধারণ, শ্রমিকদের মজুরি নির্ধারণ, উৎপাদন, বন্টন ও উন্নয়নের সকল পরিকল্পনা
সকল পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সিদ্ধান্তে পরিচালিত হয়। 3 সামাজিক কল্যাণ সমাজতন্ত্রে মানুষের মৌলিক অধিকার সমূহ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা, ধর্মীয় অধিকার সহ সকল মালিকানাগুলো, সামাজিক কল্যাণগুলো সরকার নিশ্চিত করে। 4 ভোগ ও বন্টন ব্যবস্থা। এই ভোগ ও বন্টন, এই অর্থ ব্যবস্থায় কোনো দ্রব্য কতটুকু উৎপাদিত হবে, কে কতটুকু দ্রব্য ভোগ করবে, তা রাষ্ট্রীয়ভাবেই নির্ধারিত হয়। এখানে সমাজের যেটুকু অবদান রাখবে সেই অনুপাতেই বন্টন করা হয়। ফলে আয়ের সুষম বন্টন নিশ্চিত হয়। 5 দাম ব্যবস্থা। দাম ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারণ হয় না, কারণ স্বয়ংক্রিয় ব্যবস্থার দামটা আমরা আগেই বলেছি যে দ্রব্যের চাহিদা এবং যোগান যেখানে সমান হয় সেইখানে স্বয়ংক্রিয় দাম নির্ধারিত হয়। এখানে মুদ্রাস্ফীতির অনুপস্থিতি, যেহেতু সমাজতন্ত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে এবং দাম ব্যবস্থা অনুপস্থিত, সেহেতু মুদ্রাস্ফীতির উদ্ভব ঘটে না। মুদ্রাস্ফীতিটাকে আবারও বলছি যে মুদ্রাস্ফীতি দ্রব্যের দাম ক্রমাগত বেড়ে যাওয়া। চালের বাজার গতকাল ছিল মনে করো 15 টাকা, আজকে 20 টাকা, তাহলে 5 টাকা দাম বাড়লো, এটাকে বলা হবে মুদ্রাস্ফীতি। শোষণহীন সমাজ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি পর্যায়ে সম্পদের মালিকানা থাকে না, এখানে কোন রকমের শোষণ নেই। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার যে ডায়াগ্রামটা আমরা আবার এখানে দেখতে পাচ্ছি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা চিত্রটা লক্ষ্য করো। এইখানে দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নির্দেশ পেল অর্থ ব্যবস্থা গুরুত্বপূর্ণ নয়। এখানে দ্রব্যের চাহিদা যোগানে উঠানামা দ্বারা বাজার দাম নির্ধারিত হয় না, কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা দাম নির্ধারিত হয়। ক্রেতা স্বার্থ রক্ষা করার জন্য সরকার বাজারে ভারসাম্য দামের নিচে, চিত্রানুযায়ী ভারসাম্য দামের নিচে এই P1 সমান 10 টাকা বেঁধে দিতে পারে, কারণ ক্রেতার স্বার্থ, ক্রেতার স্বার্থ কি, জিনিসের দাম যখন খুব বেড়ে যায় তখন ক্রেতারা কিনতে পারেন না দাম বেশি বলে, তখন ক্রেতা এই বাজারের যে দামটা সেই দামের নিচে দামটা নির্ধারণ করে দেন। আর বিক্রেতার স্বার্থ রক্ষা করার জন্য সরকার তখন যে বিক্রেতার স্বার্থ কি, জিনিসের দাম এতই কমে গেছে বিক্রেতারা এই দামে বিক্রি করলে তাদের লোকসান হচ্ছে, উৎপাদন খরচ কাভার করতে পারছে না, তখন তারা বাজারের দামের উপরে একটা দাম বেঁধে দিল। সেই দামটা হলো যে এখানে আপাতত চিত্র হিসাবে 20 টাকা, চিত্র হিসাবে 20 টাকা, এই 20 টাকা P2 ইকুয়াল। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান। এইখানে অর্থনৈতিক কার্যক্রম যথা উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বিদ্যমান। অর্থাৎ তুমি ইচ্ছা মতো উৎপাদন করতে পারবে না, ইচ্ছা মতো বন্টন করতে পারবে না, ইচ্ছা মতো বিনিময় করতে পারবে না, ইচ্ছা মতো ভোগ করতে পারবে না। সরকার সেগুলো উৎপাদন করবে, বন্টন করবে, বিনিময় করবে, ভোগ করবে, এখানে রাষ্ট্র সেগুলো নিয়ন্ত্রণ করবে। এই ধরনের অর্থ ব্যবস্থা বা কেন্দ্রীয় সরকার মৌলিক 3টি সমস্যার সমাধান করে। মৌলিক 3টি সমস্যাটা 3টা কি, যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই যে সমস্যা 3টি, এইটি উপলক্ষ রেখে সরকার সেই উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। এখানে ভোক্তা যার ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী দ্রব্য বা ভোগ সেবা করতে পারে না, অন্যদিকে উৎপাদকও দ্রব্যের চাহিদা সামর্থ্য অনুযায়ী দ্রব্য উৎপাদন করে। এখানে কি উৎপাদিত হবে, কি পরিমাণ উৎপাদিত হবে তা কেন্দ্রীয়ভাবে নির্দেশিত হয়, কেন্দ্রীয়ভাবে নির্দেশিত হয়। তো দলীয় কাজ আমরা একটা দিয়েছি, দলীয় কাজ উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও। যে জাতির পিতা বঙ্গবন্ধু
1972 সালে সদ্য স্বাধীনপ্রাপ্ত বাংলাদেশে অর্থনৈতিক কর্মসূচি ঘোষণা করলেন। তিনি দেশের সকল শিল্প কারখানা রাষ্ট্রীয়করণ করলেন, শিক্ষা স্বাস্থ্য সকল সেবামূলক প্রতিষ্ঠান সরকারিকরণ করলেন। তাহলে এখানে প্রশ্ন কি? ক, নির্দেশমূলক অর্থনীতি কি? খ, নির্দেশমূলক অর্থনীতির শ্রেণী শোষণ নাই কেন, বুঝিয়ে লিখো। গ, বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি বঙ্গবন্ধু ঘোষণা করেছেন, ব্যাখ্যা করো। গ, যে বর্তমানে বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা কার্যকর হয়েছে, আলোচনা করো। তাইলে এগুলোর সঙ্গে আমি আগে বলেছি নির্দেশমূলক অর্থনীতি কি, যে উৎপাদনের সমস্ত মালিকানা যদি কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হয় তাকে নির্দেশমূলক অর্থনীতি বলে। গ, নির্দেশমূলক অর্থ শ্রেণী শোষণ নাই কেন। শ্রেণী শোষণ মানে কোন সমাজের যদি ধনী গরিব মধ্যবিত্ত শ্রেণীর লোক থাকে তখন তাদের মধ্যে কেউ ভোগ করে কেউ ভোগ করতে পারে না, ধনীরা গরিবদের উপর শোষণ চালায়। কিন্তু নির্দেশমূলক অর্থনীতিতে এরকম শোষণ প্রক্রিয়া নেই, কারণ এখানে সমস্ত স্তরের মানুষের সুযোগ সুবিধা সমান। এখানে কেউ ভোগ করবে কেউ ভোগ করবে না, তা হবে না তা হবে না, এই জন্য এখানে শ্রেণী শোষণ নেই। বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, ব্যাখ্যা করে আগেও বলেছি। বঙ্গবন্ধু 1972 সালে বাংলাদেশের সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থনীতি ঘোষণা করেছিলেন। নির্দেশমূলক অর্থনীতির যে বিষয়গুলো, সমস্ত কলকারখানা রাষ্ট্রীয়করণ করলেন, শিক্ষা স্বাস্থ্য সহ সকল সেবামূলক প্রতিষ্ঠান জাতীয়করণ করলেন, এগুলো নির্দেশমূলক অর্থনীতির এই বৈশিষ্ট্য। তারপর গতে রয়েছে বাংলাদেশে বর্তমানে কোন ধরনের অর্থনীতি কার্যকর হয়েছে। বর্তমানে বাংলাদেশে কিন্তু বঙ্গবন্ধু সে অর্থনীতি আর কার্যকর নেই। বর্তমান সরকার বঙ্গবন্ধুকে 1975 সালে সপরিবারে নিহত করার পরে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পুঁজিবাদের দিকে যায়, আর বর্তমান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অর্থনীতিকে মিশ্র অর্থনীতির দিকে নিয়ে যায়। তো মিশ্র অর্থনীতি আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। একক কাজের মধ্যে আমরা 3টা প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলোর উত্তর নিচে রয়েছে। স্বয়ংক্রিয় দাম কার্যকর নয় কোন অর্থনীতিতে, সমাজতান্ত্রিক অর্থনীতিতে। 2, শ্রেণী শোষণ নেই কোন অর্থনীতিতে, নির্দেশমূলক অর্থনীতিতে। তারপর বেসরকারি খাতের উপস্থিতি নেই কোন অর্থনীতিতে, নির্দেশমূলক অর্থনীতিতে। উত্তরগুলো আমাদের পাশে রয়েছে। বাড়ির কাজ আমরা দিয়েছি। আগামী স্থিতি মিশ্র অর্থনীতি কি, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। বাড়ির কাজ একটা বাড়ির চিত্র, বাড়িতে বসে বসে পড়তে হবে, বই পড়তে হবে। তারপর আমাদের রেফারেন্স বই আমাদের অর্থনীতি প্রথম পত্র, 71 দ্বাদশ শ্রেণীর, লেখক রঞ্জিত কুমার নাগ। বইটার অ্যানিমেশনের মধ্যে মুভমেন্ট করতেছে। এছাড়াও এই বইটা লাগবে। কেউ অতিরিক্ত বই কিনতে চাইলে যে অক্ষরপত্র পাঞ্জেরি প্রকাশনের বইটা তোমরা কিনতে পারো। তো আমাদের ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে।